হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু লাইফ কোচ। ডাব্লিউবিসিএস পড়ানোর এই দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি অর্থনীতি বা ইকোনমিক্স নিয়ে তোমাদের অনেকের মনেই কিন্তু একটা অযথা ভীতি কাজ করে, একটা ফিয়ার কাজ করে সবসময়। তোমরা অনেকেই হয়তো ভাবো অর্থনীতির কেবলমাত্র থিওরিটিক্যাল যে তথ্যগুলো আছে সেগুলো মুখস্থ করলেই তোমরা মেন্সে যে ইকোনমি রিলেটেড এমসিকিউ গুলো আসে সেগুলোর উত্তর খুব সহজভাবে করতে পারবে। কথাটা ভুল কিছু নয়, কিন্তু এর থেকে বড় কথা হলো যে অর্থনীতির এই থিওরিটিক্যাল তথ্যগুলোকে যদি আমি দীর্ঘমেয়াদে মনে রাখতে চাই, তাহলে আমাদের চারপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে এই অর্থনীতিকে বা ইকোনমিক্সকে মেলাতে হবে। আমরা যখন আমাদের ডেইলি লাইফের বিভিন্ন ঘটনার সাথে ইকোনমির ডেটাগুলোকে বা ইকোনমির জ্ঞানগুলোকে, তথ্যগুলোকে মেলাতে পারবো, তখনই আমাদের অর্থনীতিটা খুব ভালোভাবে মাথায় গেঁথে থাকবে। আজকে আমরা অর্থনীতিরই এরকম একটা সাম্প্রতিক কাঠামোগত পরিবর্তন নিয়ে আলোচনা করব, যা পুরো ম্যাক্রো ইকোনমিক্সের চিত্রটাকেই বদলে দিচ্ছে আমাদের ভারতে। আজকের বিষয়টা হলো ভারতের কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই, তার ভিত্তিবর্ষ বা বেস ইয়ার সেটা পরিবর্তন করে 2012-র বদলে 2024 করা হয়েছে। এই বিষয়টা নিয়ে এটাকেই আজকে আমরা অত্যন্ত সহজ ভাষায় সাবলীলভাবে বুঝবো। প্রথমে আমাদের জানতে হবে যে সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি এবং বেস ইয়ার বা ভিত্তি বর্ষ বলতে আমরা কি বুঝি। একদম সহজ করে বোঝাচ্ছি, খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করো বা ভাবো। মনে মনে কল্পনা করো একটা বাজারের ঝুড়ি বা মার্কেট বাস্কেট রয়েছে। এটা হচ্ছে সেই বাজারের ঝুড়িটি। এই ঝুড়িতে একজন মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু রাখা আছে। চাল ডাল সবজি থেকে শুরু করে যাতায়াতের খরচ, ডাক্তারের ফি, স্কুলের বেতন, এমনকি মাসের শেষে দেওয়া বাড়ি ভাড়াও এর মধ্যে পড়ে। সময়ের সাথে সাথে এই পুরো ঝুড়িটা কিনতে সাধারণ মানুষের পকেট থেকে কত টাকা বেশি বা কম খরচ হচ্ছে সেটা মাপার থার্মোমিটারটাই হলো সিপিআই। আর বেস ইয়ার হলো সেই শুরুর বছর যেখান থেকে আমরা হিসাব করা শুরু করি। হিসাবের সুবিধার জন্য এই শুরুর বছরে ঝুড়ির মোট দাম সবসময় 100 টাকা বা ইন্ডেক্স ইকুয়াল টু 100 ধরা হয়, এবং এই বেস ইয়ার বা ভিত্তি বর্ষের সাপেক্ষে বা এই 100 টাকার সাপেক্ষে বর্তমান দাম কতটা বাড়লো সেটাই মাপা হয়। এবার তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে, এই বেস ইয়ারটা 2012-র বদলে পরিবর্তন করে 2024 কেন করা হলো? 2012 থেকে 2024 এই দীর্ঘ 12 বছরে ভারতের অর্থনীতি, মানুষের আয়, টেকনোলজির ব্যবহারে আকাশ পাতাল তফাৎ এসেছে। খেয়াল করে দেখো, 2012 সালে স্মার্টফোন, ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওটিটি প্ল্যাটফর্মের মতো পরিষেবাগুলো মানুষের ডেইলি লাইফের অবিচ্ছেদ্য অংশ কিন্তু ছিল না। এমনকি যাতায়াত বা ট্রান্সপোর্ট এবং স্বাস্থ্য খাত অর্থাৎ হেলথ সেক্টরেও খরচের মাত্রা কিন্তু অন্যরকম ছিল। অর্থনীতি তখন নিম্ন আয়ের স্তরে ছিল। অর্থনীতির স্বাভাবিক নিয়মই হচ্ছে, অর্থনীতি যখন নিম্ন আয়ের স্তর থেকে মধ্যম আয় বা মিডিয়াম ইনকামের স্তরের দিকে এগোয়, তখন আয়ের সাথে সাথে মানুষের খরচের যে প্রেফারেন্স আছে বা অগ্রাধিকার আছে, স্পেন্ডিং প্রেফারেন্স, সেটাও কিন্তু বদলাতে থাকে। 2012 সালের পুরনো হিসাবের খাতা দিয়ে আজকের বাজারের মূল্যায়ন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। তাই বর্তমান পরিস্থিতিকে ঠিকঠাক মেজার করতে বেস ইয়ারকে 2024 করা হয়েছে। এবার আসে আসল জায়গায়। প্রধান পরিবর্তন সমূহ বা মেজর চেঞ্জেস, অর্থাৎ পুরনো এলোমেলো যে আলমারিটা ছিল সেটাকে গুছিয়ে নতুন নিয়মে কি কি করা হলো। আগে যে সিপিআই এর ঝুড়িটা ছিল, এই যে মার্কেট বাস্কেট, সেখানে ঝুড়িতে থাকা জিনিসগুলোকে মাত্র 6টি ক্যাটাগরিতে বা 6টি বড় বড় বিভাগে ভাগ করে হিসাব করা হতো। কিন্তু এখন যেটা হয়েছে, সিওআইসিওপি 2018 নামক একটা ইন্টারন্যাশনাল রুলস বা আন্তর্জাতিক নিয়ম আছে, সেটা মেনে এই ঝুড়িতে রাখা জিনিসগুলোকে আরো বিস্তারিতভাবে, আরো ডিটেইলড ওয়েতে 12টা বড় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আগে ছিল 6টা ক্যাটাগরি, এখন করা হয়েছে 12টা ক্যাটাগরি। এবং এর ফলে
স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন ইত্যাদির মতো যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলিকে নিখুঁতভাবে এবং আলাদা করে হিসাব করা যাবে বা হিসাব করা সম্ভব হচ্ছে। এই যে নতুন নিয়ম, 6টা ক্যাটাগরির বদলে 12টা ক্যাটাগরি, এই নিয়মটি তৈরি হয়েছে একটা সার্ভে ডেটার উপর ভিত্তি করে। এই সার্ভেটা হচ্ছে HCES, ফুল ফর্ম হচ্ছে হাউস হোল্ড কনজামশন এক্সপেন্ডিচার সার্ভে। যারা সার্ভে করেছেন সেই সার্ভেয়াররা বা সমীক্ষকরা মাঠে নেমে গ্রামে গ্রামে শহরে শহরে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে দেখেছেন যে মানুষ আসলে টাকাটা বেশিরভাগ কোথায় খরচ করছে। এবং এখানেই একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক্সের ল কাজ করছে, যেটাকে বলা হয় এঞ্জেলস ল। কি বললাম? এঞ্জেলস ল। ডাব্লিউবিসিএস এটা পড়তে হয় না, এটা বোঝানোর জন্য এটা তোমাদের আমি বললাম। কারণ এই ল অনুযায়ী মানুষের আয় বা ইনকাম যখন বাড়তে থাকে তখন তার টোটাল যে স্পেন্ডিং বা সামগ্রিক খরচ, তার মধ্যে খাবারের পেছনে যে খরচ তার শতকরা হার বা পার্সেন্টেজ ক্রমশ কমতে থাকে। আবারও কি বললাম? এঞ্জেলস ল অনুযায়ী মানুষের আয় যখন বাড়তে থাকে তখন তার টোটাল খরচের মধ্যে খাবারের পেছনে যে খরচ, ফুড এক্সপেন্ডিচার, তার পার্সেন্টেজ কমতে থাকে। এবার তোমরা ভাবতে পারো যে তাহলে কি মানুষ কম খাবার খাচ্ছে আগে যে খাবার খেত তার তুলনায়? না, তা কিন্তু নয়। এর মানে এই নয় যে মানুষ কম খাচ্ছে বা খাবারের মান কমে গেছে। এর অর্থ হলো মানুষের আয় এতটাই বেড়েছে যে খাবার কেনার পর তার হাতে যে এক্সট্রা টাকা বা উদ্বৃত্ত টাকা থাকছে তা মানুষ উন্নত মানের শিক্ষা, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা বা বিনোদন বা এন্টারটেনমেন্টে খরচ করছে। এবং এ কারণেই নতুন যে সিপিআই বাস্কেট করা হয়েছে, এই নতুন সিপিআই বাস্কেটে খাদ্যের গুরুত্ব বা ফুড ওয়েটেজ আগের তুলনায় কম করা হয়েছে। 2012 সালের যে বেস ইয়ার ছিল সেখানে 6টা ডিটেল ক্যাটাগরি ছিল, তার মধ্যে ফুডের ওয়েট ছিল সব থেকে বেশি। কিন্তু এখন যে বাস্কেটটা আছে যেখানে 12টা ডিটেল ক্যাটাগরি, তাতে ফুডের ওয়েটেজ কম, বরং ফুডের তুলনায় সার্ভিস সেক্টরে যে সমস্ত খরচ হয়, যেমন শিক্ষায় খরচ, স্বাস্থ্যে খরচ, যাতায়াতে খরচ, বাড়ি ভাড়ায় খরচ, এগুলোর গুরুত্ব অনেকটাই বাড়ানো হয়েছে। আগে মনে করা হতো যে গ্রামের মানুষের, আমি আবারও বলছি, গ্রামের মানুষের বাড়ি ভাড়া বা বাসস্থানের পেছনে তেমন কোনো খরচ নেই, কারণ তারা পৈতৃক বাড়িতেই থাকেন। কিন্তু বর্তমানে সার্ভেতে দেখা গেছে এই ধারণাটা পুরোপুরি সত্য নয়। গ্রামাঞ্চলেও কিন্তু এখন বাড়ি ভাড়ার চল বেড়েছে। এছাড়াও বিদ্যুৎ, রান্নার গ্যাস ইত্যাদির মতো যে ইউটিলিটি এক্সপেন্স, এই ইউটিলিটি এক্সপেন্সও গ্রামীণ জীবনে একটা বড় ব্যয়ের জায়গা। এই যে নতুন নিয়ম, এই নতুন নিয়মে গ্রামীণ বাসস্থান এবং অন্যান্য সার্ভিস সেক্টরে যে খরচ সেগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে অন্তর্ভুক্তি করা হয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো রাজস্থানের ডেটা। রাজস্থানে হঠাৎ করে দেখা যাচ্ছে মুদ্রাস্ফীতি লাফিয়ে 3.17% হয়েছে। এবার এর পেছনের কারণ কি? কোনো ইকোনমিক ক্রাইসিস, কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস? তা কিন্তু নয়। আসল সত্যিটা হলো আগের নিয়মে রাজস্থানে গ্রামাঞ্চলে পার্টিকুলার বলছি আবার, নন ফুড ইনফ্লেশন বা খাদ্য বহির্ভূত যে মুদ্রাস্ফীতি আছে, খাদ্যের বাইরে যে মুদ্রাস্ফীতি, সেগুলোকে অনেকটাই কম করে দেখানো হতো। তার কারণ আগের যে নিয়ম ছিল তাতে ফুডের ওয়েটেজ বেশি ছিল, খাদ্য বহির্ভূত যে বিষয়গুলো ছিল তার ওয়েটেজ কম ছিল। কিন্তু নতুন নিয়মে গ্রামীণ বাড়ি ভাড়া বা গ্রামীণ বাসস্থানে খরচ এবং পরিষেবা খাতে খরচ সঠিকভাবে ধরা পড়ায় রাজস্থানের আসল চিত্রটা আমাদের সামনে এসছে। এইবার সিপিআই আর মুদ্রাস্ফীতির তফাৎ কি? আমরা তো জানি যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন মেজার করার একটা সূচক হলো সিপিআই, কিন্তু তফাৎটা কি? দেখো, সিপিআই হচ্ছে একটা ফিক্সড লেভেল। সিপিআই একটা ফিক্সড লেভেল। আজ আমরা যদি বলি সিপিআই 104.46 বা 104.46, তার মানে 2024 সালে যে ঝুড়ির দাম 100 টাকা ছিল, বেস ইয়ারে যে ঝুড়ির দাম 100 টাকা ছিল, আজ সেই ঝুড়িটা কিনতে আমাদের 104 টাকা 46 পয়সা খরচ হয়েছে। ইনফ্লেশন রেটটা কি? ইনফ্লেশন রেট হচ্ছে একটা পার্সেন্টেজ, একটা গতি দেখায় জিনিসপত্রের দাম বাড়ার গতি। এটি দেখায় বছরের পর বছর জিনিসপত্রের দাম ঠিক কত শতাংশ হারে বাড়ছে। উদাহরণস্বরূপ যদি বলি, আজকের ইনফ্লেশন 2.75%। এর অর্থ কি? এর মানে হলো
গত বছরের তুলনায়, আবারও বলছি, গত বছরের তুলনায় এই বছর জিনিসপত্রের দাম গড়ে 2.75% হারে বেড়েছে, বা গত বছরের তুলনায় এই বছরের জিনিসপত্রের দাম অন অ্যান্ড এভারেজ 2.75% বৃদ্ধি পেয়েছে। তাহলে সিপিআই হচ্ছে একটা ফিক্সড লেভেল, আর ইনফ্লেশন রেট হচ্ছে দেখায় বছরের পর বছর জিনিসপত্রের দাম কতটা বাড়ছে, কত পার্সেন্টেজ বাড়ছে। আর সিপিআই দেখায় যে জিনিসটা আগে আমি 10 টাকায় কিনতাম সেই জিনিসটার দাম এখন কত হয়েছে, কতটা দামি হয়েছে। বোঝা গেল? নতুন নিয়মে রাজ্যগুলোর মধ্যে ইনফ্লেশনের যথেষ্ট ভেরিয়েশন বা তারতম্য দেখা যাচ্ছে। তেলেঙ্গানায় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন সবচেয়ে বেশি, প্রায় 5%। তারপরে আসে কেরালা 3.67%, তারপরে আসে তামিলনাড়ু, এমনকি কর্ণাটকের মতো উন্নত রাজ্যেও ইনফ্লেশনের হার যথেষ্ট উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি। কারণটা খুব লজিক্যাল, সেখানকার মানুষ বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির মতো পরিষেবা খাতে প্রচুর টাকা খরচ করছে, আর যত দিন যাচ্ছে পরিষেবা খাতের দামও তো বেড়ে যাচ্ছে। এবার কথা হলো, এই যে এত নিখুঁতভাবে মেজার করা ডেটা, এটা আসলে কার সবচেয়ে বেশি কাজে লাগবে? উত্তরটা হলো আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সবচেয়ে বেশি কাজে লাগবে। আরবিআই এর কাজ কি? আমরা জানি আরবিআই এর প্রধান কাজ হচ্ছে ইনফ্লেশনকে কন্ট্রোল করা এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন টুল যেমন রেপো রেট নির্ধারণ করা। বাজারে বা মার্কেটে অনেক সময় দেখা যায় খারাপ আবহাওয়া আছে কোনো বছর, সে কারণে শাকসবজি বা টমেটো ভালো চাষ হয়নি এবং শাকসবজি বা টমেটোর দাম হু হু করে ওই বছর বেড়ে গেল। এটা তো এক সাময়িক বা টেম্পোরারি ফুড প্রাইস স্পাইক, সাময়িক দাম বাড়া, সাময়িক খাদ্যের মূল্য বৃদ্ধি। আগামী বছরে যদি আবহাওয়া ঠিক হয় তাহলে দাম আবার কমে যাবে। কিন্তু অন্যদিকে পরিষেবা খাতের দাম, যেমন ডাক্তারের ফি, বাড়ি ভাড়া বা যাতায়াতের খরচ, এগুলো একবার বাড়লে তা কি সহজে কমে? খাবারের দাম সাময়িক বেড়ে গেল, পেঁয়াজের দাম এবছর বেড়ে গেল, পরের বছর কমে যাবে, কারণ এটা টেম্পোরারি হয়েছে। কিন্তু এই যে ডাক্তারের ফি বা সার্ভিস সেক্টরে আমরা যেগুলো খরচ করি আর কি, স্কুলের ফি, এগুলো যদি একবার বেড়ে যায় তাহলে এগুলো কি খুব সহজে কমে? খুব সহজে কমে না। এই ধরনের ইনফ্লেশনকে আমরা বলে থাকি পারসিস্টেন্ট সার্ভিস প্রাইস ইনফ্লেশন বা দীর্ঘস্থায়ী পরিষেবার মূল্য বৃদ্ধি। যদি আরবিআই দেখে যে ইনফ্লেশন শুধুমাত্র সাময়িক শাকসবজির দাম বাড়ার কারণে হয়েছে বা টেম্পোরারি হয়েছে, তবে তারা রেপো রেট বাড়ানো থেকে বিরত থাকতে পারে। কারণ রেপো রেট বাড়ালে তো আর বাজারে টমেটোর যোগান বাড়বে না বা শাকের যোগান বাড়বে না, উল্টে সাধারণ মানুষের ইএমআই বেড়ে যাবে এবং অর্থনীতিতে অকারণে চাপ তৈরি হবে। কিন্তু আরবিআই যদি দেখে সার্ভিস সেক্টরে যে সমস্ত পরিষেবাগুলো আমরা লাভ করি বা পরিষেবা খাতের দাম ক্রমাগত বাড়ছে, তখন আরবিআই কে বাধ্য হয়ে রেপো রেট বাড়াতে হবে। এই যে নতুন ডেটা বা এই যে নতুন নিয়ম, এটা আরবিআই কে ঠিক এই পার্থক্যটাই বুঝতে সাহায্য করে যে ইনফ্লেশনটা টেম্পোরারি হচ্ছে নাকি ইনফ্লেশনটা লং টার্মের জন্য হচ্ছে, খাদ্যের যে মূল্য বৃদ্ধি হয় সেটা সাময়িক, সেটা হচ্ছে নাকি পরিষেবা খাতের দাম বেড়ে যাওয়ার জন্য মূল্য বৃদ্ধি বেশি হচ্ছে। এবং এইটাই আরবিআই কে তার যে পলিসি এরর বা নীতিগত ভুল সেটা থেকে রক্ষা করবে। তাহলে জলের মতো পরিষ্কার হয়ে গেল বিষয়টা। সিপিআই পড়েছো, ইনফ্লেশন পড়েছো, ডেইলি লাইফের একটা নিউজের সাথে আমরা কিভাবে সেটাকে রিলেট করলাম দেখলে। সবাই খুব ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং তোমরা যারা ডাব্লিউবিসিএস এর প্রতিটা সাবজেক্টকে এরকমভাবে গোড়া থেকে ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে চাও এবং তারপর নিয়মিত মক টেস্ট দিয়ে তোমার প্রস্তুতিকে আরো উন্নত করতে চাও, তাহলে 13ই মার্চ থেকে শুরু হতে চলা আমার নতুন 27 নম্বর ডাব্লিউবিসিএস অনলাইন ব্যাচে তোমরা যোগদান করতে পারো। ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে।